হাই, আমি শুভব্রত। আজ হঠাৎ বহুদিন পর একটা পুরনো গল্পের ওপর পুনরায় কাজ করছি। এই গল্পটা আপনারা আগেও শুনেছেন কাহিনীওয়ালার ফেসবুক পেজ এবং আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভয়েস অফ শুভব্রততে। তাতে বেশ কিছু ছোটোখাটো ভুল ত্রুটি থাকায় নেহাতি স্বেচ্ছায় পাহাড়িয়া এক্সপ্রেস গল্পটি আবারও আপনাদের সামনে আনছি। গল্পটির মূল ভাবনায় আমি শুভব্রত চৌধুরী। গল্পটি লিখেছেন শুভঙ্কর সাউ। গল্প পাঠে বিভিন্ন চরিত্রে, পোস্টার ডিজাইন এবং এডিটে আমি শুভব্রত। তাহলে শুরু করা যাক। ব্যান্ডেল জাংশন থেকে পাহাড়িয়া এক্সপ্রেস রওনা হওয়ার সাথে সাথে সে তা হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 10:50। যাক, ট্রেন 1 মিনিটও লেট নেই এটা ভেবে সে তা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে লোয়ার বার্থে তার নিজের সিটে একটু আরাম করে হাত পা ছড়িয়ে বসে পড়ল। পাহাড়িয়া এক্সপ্রেস সপ্তাহে এই একটা দিনই, মানে শনিবার, দীঘা থেকে এনজেপি যায়। ভাবলেই মনে হয় না কি অদ্ভুত একটা ব্যাপার। পাহাড়িয়া এক্সপ্রেস যেন একটা মানব জীবনের ইতিবৃত্ত সমান। সমুদ্র থেকে পাহাড়, মানে জীবনের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পথ বয়ে চলা যেন একটি তার। ব্যান্ডেল স্টেশনের কোলাহল মাখা ব্যস্ততা ছাড়িয়ে যখন পাহাড়িয়া এক্সপ্রেস গতি বাড়িয়ে ছুটে চলেছে, নীরবতার আদরে মাখা প্রান্তর দিয়ে কামরার ভেতরে তখন ক্লান্ত যাত্রীদের মধ্যে সারাদিনের উৎসাহ আর বিন্দু মাত্র নিচে নেই। তাদের মধ্যে বেশিরভাগই জেগে থাকা আর নিদ্রার মাঝে নিদ্রাকেই বেছে নিয়েছে। জানালার বাইরে থেকে আসা প্রকৃতির বিশুদ্ধ স্নেহে সে তারও দু চোখে হালকা একটা ঘুমের আবেশ নেমে আসছিল। আর সেটা সে অনুভব করা মাত্র কাঁধের ব্যাগটা থেকে ভ্রমণ বিষয়ক সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে বইটা বের করে জানালার প্রান্তে একটু হেলান দিয়ে বইয়ের মধ্যে ঢুক দিল। একটা সুবিধা তার হয়েছিল, এই যে মিডল বার্থে তখনও পর্যন্ত কোনো প্যাসেঞ্জার না আসার কারণে লোয়ার বার্থে, মানে তার নিজের সিটে বসে থাকতে কোনো অসুবিধেই হলো না। বই পড়ার মধ্যে একটা আলাদাই নেশা কাজ করে সে তার মাঝে মধ্যে মনে হয় বইয়ের কালিতে বুঝি ঘুমের নেশা ধরানোর কোনো রাসায়নিক মেশানো থাকে। নইলে সে যখনই বইয়ের ক্ষুদ্র ক্ষুদ্র লেখাগুলোর মধ্যে সাঁতরায় তখনই তার নিজের অজান্তে কখন জানি দুচোখ আপনা আপনি গভীর নিদ্রার সাগরে তলিয়ে যায়। আর প্রতিবারের মতোই সেবারও তার সাথে বিপরীত কিছুই ঘটল না। বইটার প্রতিটা শব্দের অনুরাগে মিশে গিয়ে সে যে কখন মনের শান্তিতে ঘুমের দেশে পাড়ি দিয়েছে তা সে নিজেই জানতে পারল না। ঘুম এই এক বড় অদ্ভুত জিনিস, ক্ষণিকের মৃত্যুর মতো। আমরা তো কেউই জানি না একবার ঘুমানোর পর আবার কখন আমাদের চোখের পাতা পৃথিবীর আলো দেখবে বা আদৌ দেখবে কিনা। দেখতে দেখতে ট্রেন নবদ্বীপ ধামে এসে পৌঁছল। প্ল্যাটফর্মের ঘড়িতে তখন 23:50। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে অমৃতেন্দু উঠল পাহাড়িয়ার S5 কম্পার্টমেন্টে। আর উঠেই তার সিট নাম্বার খুঁজতে খুঁজতে তার যে বার্থে সিটটা হওয়ার কথা সেখানে এসে দেখল লাইটটা বন্ধ। আসলে লোয়ার বার্থে বই মুখে সে তাকে ঘুমোতে দেখেই হয়তো আপার বার্থের প্যাসেঞ্জারটি লাইটটি অফ করে দিয়েছিল। অমৃতেন্দু কামরার মধ্যেকার সেই আলো আঁধারি আবছায়াতে ঠিকমতো ঠাউর করতে পারল না যে একজন মেয়ে সেখানে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। শুধুমাত্র তার লাগেজটা অমৃতেন্দুর পায়ের কাছে ঠেকতে সে একটু কঠিন গলার স্বরে বলে উঠল, আরে কে এখানে সব লাগেজ টাগেজ ফেলে রেখেছে? এসব সরাতে হবে। অমৃতেন্দুর ভারিক্কি গলার আওয়াজে সে তার দুচোখ থেকে নিদ্রা সরে গেল তৎক্ষণাৎ। সে থতমত খেয়ে উঠে বসতে গিয়ে তার বুকের ওপরে থাকা বইটা ঝুপ করে মেঝে পড়ল। তারপর নিজেই লাইটটা জ্বালালে
অমৃতেন্দুর সেই আধো আধো তন্দ্রা মাখানো মেয়েটার চোখে চোখ পড়া মাত্র বুকের ভেতরটায় কেমন যেন একটা বিদ্যুৎ স্পর্শ খেলে গেল। সে তৎক্ষণাৎ আবিষ্কার করল তার চোখের সামনে একজন নীল চুড়িদার পরা বছর 23-এর কন্যাকে। কপালে লাল রঙের কুমকুমের টিকা, খানিক এলোমেলো চুল, যার মুখ বিবরণ দেওয়া তার কেন কোনো নামজাদা সাহিত্যিকেরও হয়তো সাধ্যি হবে না। মেয়েটার মধ্যে একটা অদ্ভুত মাদকতা আছে। অমন ফুলের মতো কন্যা সে বহুকাল দেখেনি, বা দেখলেও হয়তো কোনো কস্মিন কালে কোনো সাহিত্যিকের লেখায় হবে। তাই সে সঙ্গে সঙ্গে মেয়েটাকে, মানে শ্বেতাকে উদ্দেশ্য করে বলল, দুঃখিত, আপনার ঘুমের ডিস্টার্ব করলাম তাই বলে, আসলে ওই ওই মিডিল বারটা না আমার, তাই আমি। শ্বেতার ততক্ষণে আর দু চোখে ঘুমের লেশ মাত্র নেই। সে অমৃতেন্দুর পুরো কথা শেষ পর্যন্ত না শোনার অপেক্ষা করেই মাঝখানে বলে উঠল, ও সরি, বলে একবার প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখল নবদ্বীপ ধামে তখনও পাহাড়িয়া এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। সে তা দুহাত জড়ো করে কপালে ঠেকিয়ে একবার প্রণাম করে নিল প্রভুকে স্মরণ করে। খেয়ে না জানে নবদ্বীপের পবিত্র ভূমিতে স্বয়ং কৃষ্ণই বাস করতেন। অমৃতেন্দু তাই দেখে তার কাঁধের ব্যাগটাকে সে তার সিটে রেখে দিয়ে মিডল বার্থটা নামালো। আর তখনই শ্বেতা তাকে প্রশ্নটা করল, বলছি কি, আমার না লোয়ারে শুতে একটু অসুবিধে হয়, আপনার যদি কোনো অসুবিধে না থাকে তো আমি কি মিডল বার্থে শুতে পারি? অমৃতেন্দুর অসুবিধে ছিল না, বরং তার লোয়ারে ঘুম আসে ভালো। তাই সে তাকে জানালো, না আমার কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে উঠে পড়তে পারেন। বলে অমৃতেন্দু শ্বেতার জন্য মিডল বার্থটা ঠিকঠাকভাবে সেট করে দিলে শ্বেতা তাকে ধন্যবাদ জানিয়ে ওপরে উঠে শুয়ে পড়ল। অমৃতেন্দু তখন নিচের দিকে চেয়ে দেখে একটা বই পড়ে আছে। সে সেটা হাতে নিয়ে দেখে, ও বাবা, এই যে সৈয়দ মুস্তফা আলী দেশে বিদেশে, একই বই যে তার সাথেও আছে একটা, নিশ্চয়ই মেয়েটারই হবে। তাই সে বইটা হাতে নিয়ে একটু ঝেড়ে প্রণাম করে সে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার বই বোধহয় পড়ে গিয়েছিল নিচে। সে তার তো খেয়ালই ছিল না। বইটা হাতে নিয়ে ফের একবার ধন্যবাদ জানালো অমৃতেন্দুকে। নবদ্বীপ ধাম ছেড়ে পাহাড়িয়া এক্সপ্রেস পেরিয়ে যাওয়ার পর বেশ কিছুটা সময় তখন পেরিয়ে এসেছে। সারা ট্রেন জুড়ে তখন যেন পাহাড়ের মতোই স্তব্ধতা বিরাজ করছে। শুধুমাত্র S5 কামরার ওই দুটো সিটে তখনও চারটে চোখে অস্থিরতা। কিসের অস্থিরতা সে তো সময়ই বলবে। বাইরের নীল আকাশটা থেকে তখনও চাঁদের আলোয় এক টুকরো প্রভা ওই কামরার ভেতরটায় যেন এক অপরূপ মহিমা এঁকেছে। চাঁদের দক্ষিণ মেরুতে রভার প্রজ্ঞান সেই মুহূর্তে ঘুমিয়ে আছে এটা নিশ্চিত জানলেও অমৃতেন্দু এটা নিশ্চিত জানত না যে ওর ওপরের বার্তে নীরবে জেগে থাকা সীতার দু চোখে তখনও ঘুমের প্রশান্তি নামেনি। যদিও সে সেটা জানতে পারল তার পর মুহূর্তে। বোবা মনের এই প্রশ্নটা মেয়েটা শুনে নিল নাকি? শ্বেতা যখন মিডল বার্থ থেকে হঠাৎ নিচে নেমে এলো তখনই তাকে নেমে আসতে দেখে অমৃতেন্দু খানিকটা অবাক হলেও একবার তার দিকে তাকিয়েও কিছু বলল না। কিন্তু তার ওই চেহারার অপ্রস্তুত ভাবটা বলে দিচ্ছিল যে সে অমৃতেন্দুকে কিছু একটা বলতে চায়। তাই অমৃতেন্দু তাকে যে প্রশ্নটা করল, কিছু বলবেন? শ্বেতা তাও কিছু বলল না। অমৃতেন্দু তার আলো আধারে নিষ্পাপ মুখটার দিকে তাকিয়েই রইল উত্তরের অপেক্ষায়। বেশ খানিকটা সময় তার অস্থিরতা
আরেকটু বেশি করে অনুভব করার পর শ্বেতা অমৃতেন্দুর দিকে সোজা দৃষ্টিতে তাকিয়ে কিছুটা অন্য দিকে মুখ করে অমৃতেন্দুকে উদ্দেশ্য করে বলল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার সিটের এখানটা একটু বসতে পারি? এমা, এটা তো আপনারই সিট, জিজ্ঞেস করতে হবে কেন আবার? না, কিন্তু এখন তো এটাতে আপনারই অধিকার, তাই না? অমৃতেন্দু শ্বেতার এই প্রশ্নের উত্তরে কি দেবে সেটা স্থির করতে না পেরে শুধু একবার ঠোঁট ফাঁক করে বলল, বসুন না। শ্বেতা অমৃতেন্দু থেকে বেশ খানিকটা দূরত্ব রেখেই বসে পড়ল। যতই হোক অচেনা একজন ছেলে, কেমন একটু তো মনের মধ্যে হয়। অতঃপর সে অমৃতেন্দুকে বলল, আপনার অসুবিধে হচ্ছে না তো? মানে আমি দেখলাম যে আপনি ঘুমোচ্ছেন না, তাই নেমে এলাম। আসলে আমার না একবার ঘুম ভেঙে গেলে চট করে ঘুম আসে না, আর বইটাও যে পড়বো ওপরে ঠিকমতো আলোটাও পড়ে না, তাই ভাবলাম জেগেই যখন আছেন তাহলে কিছুক্ষণ বইটাই পড়ি। না না, আমার কোনো অসুবিধে নেই। কথাটা মুখে বললেও মনে মনে তখন তার চলছে অন্য কথা। সেই মেয়েটা যে তাকে লক্ষ্য রেখেছিল এতক্ষণ, সেটার কারণ জানতে খুব ইচ্ছে করছে তখন তার। কিন্তু ভাবলেই কি আর মনের সব জিজ্ঞাসা সামনের মানুষটাকে করে ফেলা যায়? একই সিটে শ্বেতা বসে নিজের দিক থেকে নীরবতা রাখবার জন্য অমৃতেন্দুও তখন নিজের ব্যাগ থেকে ভ্রমণের বইটা খুলে বসল, আর 1-1.5 লাইন পড়বার ফাঁকে ফাঁকে শ্বেতার দিকে একবার করে আর চোখে তাকাতে লাগলো। শ্বেতা কি যেন এক পৃথিবী ভাবছে মনে মনে, যদিও তার ওই চিন্তার মুখটার মাঝেও তাকে বড় ছেলে মানুষই বলে মনে হলো অমৃতেন্দুর। দেখতে দেখতে কাটোয়া স্টেশন আসা মাত্র শ্বেতা একবার প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে খেয়াল করলো অমৃতেন্দুর হাতের বইটার দিকে, আর তা দেখে সে নিজে থেকে কথাটা না বলে আর থাকতে পারল না। দেশে বিদেশে সৈয়দ মুস্তাফা আলী, অনবদ্য বই তো এটা, আমার সাথেও আছে। আপনি আগে কোনোদিন পড়েননি? পড়িনি কি আর, এই নিয়ে প্রায় 3 বার। ওই হয় না, কিছু লেখা যতবার পড়ি না ততবারই মনে হয় আগের বারে চাইতেও আরো বেশি নতুন লাগে, আরো মুগ্ধতা ছড়ায়, তাই বারবার পড়ি। যা বলেছেন, আমিও তো তাই, যে লেখা একবার মনে ধরে ওরকমই বারবার করে পড়ি। শ্বেতা কথাটা বলে একবার ঠোঁট বন্ধ রেখে ফের শ্বেতার প্রজাপতির পাপড়ির মতো সুন্দর ঠোঁটখানি মেলে ধরে অমৃতেন্দুকে জিজ্ঞেস করল, আপনার প্রিয় সাহিত্যিককে? আমার? চোখ বন্ধ করে 2 বন্দ্যোপাধ্যায়। 2 বন্দ্যোপাধ্যায় মানে শরদিন্দুবাবু আর বিভূতিভূষণ বাবু, তাই তো? অমৃতেন্দু খানিক তার ঠোঁট ফাঁক করে হেসে জবাব দিল, হ্যাঁ, নো ডাউটলি। শরদিন্দুবাবুর ঐতিহাসিক উপন্যাস যেমন তুঙ্গভদ্রার তীরে, চুয়াচন্দন, তুমি সন্ধ্যারও মেঘ। শ্বেতা তখন অমৃতেন্দুর কথার মাঝেই উৎসাহিত হয়ে বলে উঠল, তুমি সন্ধ্যার মেঘ তো অনবদ্য। আপনি মির্চি শোনেন তো? আমি মির্চিতে শুনেছিলাম, মির্চিতে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাকশন হয়েছিল ওটা। আর বিভূতিভূষণের চাঁদের পাহাড়ি বলুন আর আরণ্য কি বলুন, আমি তো এগুলো ছাড়া ভাবতেই পারি না। আসলে বিভূতিভূষণের যেটুকু পড়েছি না, আমার ওনার লেখা খুবই ভালো লাগে। ওনার লেখাগুলোর মধ্যে না একটা আলাদাই নস্টালজিয়া কাজ করে। আমি আবার একটু নস্টালজিক হয়ে যাওয়া টাইপস ছেলে তো, তাই বলে হাসলো অমৃতেন্দু। শ্বেতা তখন পাশ থেকে বলে উঠল, নস্টালজিয়ার কথা বলছেন? আমি তো এই পাহাড়িয়া এক্সপ্রেসে যাচ্ছি এই কারণেই। দেখুন না আজকালকার ট্রেনগুলো কত মডার্ন, অথচ এই পাহাড়িয়া এক্সপ্রেসের কোচগুলোর রং এখনও সেই পুরনো দিনের মতো নীল। আমার তো এইটাও নস্টালজিয়া বলে মনে হয়। সত্যি বলছেন? কি বলবো আপনাকে, আমিও কেবলমাত্র এই একই কারণের জন্য এই ট্রেনে এনজেপি যাচ্ছি। নইলে এটা তো একবারই এনজেপি যায়, এটা বাদেও আরো 1000টা ট্রেন ছিল, চলে যাওয়াই যেত। আর একটা ব্যাপার কি জানেন,
পাহাড়িয়া এক্সপ্রেসটা কিন্তু এখনো বেশিরভাগ দিনই ডিজেল ইঞ্জিনে টানে। দুজনের মধ্যে হঠাৎ করেই যেন বেশ খোলামেলা চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটল। হয়তো শ্বেতা অমৃতেন্দুর কাছে একটা কমফোর্ট জোন খুঁজে পেল। সেই মুহূর্তের কথা বলার পর ধীরে ধীরে তাদের বেশ জমে উঠল। নইলে সে এত কথা বলে না সচরাচর কারোর সাথে, আর অচেনা কারোর সাথে তো আরই নয়। ওদের ওই বার্তালাপের মাঝে বিরতি পড়ল আচমকা একজন প্যাসেঞ্জারের সিট নাম্বার খোঁজার শব্দে। তিনি চাপা গলায় সস্নিগ্ধ দৃষ্টিতে 28, 29, 30 বলতে বলতে এদিকেই এগিয়ে আসছিলেন। অমৃতেন্দু আর শ্বেতা দুজনেই আশা করেননি যে কাটোয়া স্টেশন থেকে এমন একজন মানুষ উঠবেন যার সাথে তাদের দুজনেরই ঘনিষ্ঠ আলাপ রয়েছে দীর্ঘদিনের। ভদ্রলোক অনির্বাণ হালদার, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আর্ট ডিপার্টমেন্টের প্রফেসর। উনি ওই কামরা দিয়েই নিজের বার্থ নাম্বার টিকিটের সাথে মেলাতে মেলাতে যাওয়ার সময় একই সিটে তাদের দুজনকে দেখে তো একেবারে অবাক। বিস্ময়ে প্রথমে তো তাঁর মুখের ভাষা প্রায় মুখেই আটকে গেল। তারপর তিনি চোখ বড় বড় করে একগাল হাসি মুখে বলে উঠলেন, আরে অমৃতেন্দু আর কুয়াশা না? তা তোমরা দুজন এখানে? কুয়াশা হলো শ্বেতার ডাকনাম। অনির্বাণ হালদার শ্বেতাকে সব সময় কলেজে কুয়াশা বলেই ডাকত। স্যারের মুখে কথাটা শোনা মাত্র অমৃতেন্দু আর শ্বেতা দুজনেই দুজনের দিকে অবাক চোখে তাকালো। অনির্বাণ বাবু কাছে এগিয়ে এলে দুজনেই স্যারকে শ্রদ্ধা ভরে প্রণাম করলে পর স্যার তাদের মাথায় স্নেহের পরশ ছুঁয়ে বললেন, থাক থাক মা থাক, দুজনেই একসঙ্গে খুব ভালো থাকো। আমি খুব খুশি হয়েছি যে আমার দুজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট নিজেদের জীবনের পথ একই স্রোতে বেছে নিয়েছে দেখে। আসলে অনির্বাণ বাবু অমৃতেন্দু আর শ্বেতাকে একসাথে দেখিয়ে হয়তো ভেবেছিলেন যে অমৃতেন্দু আর শ্বেতা হয়তো একে অপরের জীবনসঙ্গী। কেননা না হওয়ার মতো তো কিছু নেই, তারা তো এক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট। অমৃতেন্দু যখন লাস্ট ইয়ার চলছিল, শ্বেতার তখন প্রথম বর্ষ। অথচ অমৃতেন্দু বা শ্বেতা কেউ কাউকে আগে কখনো বিশ্ববিদ্যালয়ে দেখেনি। অনির্বাণ বাবু তাঁর দুই প্রাক্তন ছাত্রছাত্রীর কাছে বসেই পড়লেন। তারপর বেশ খুশির সুরেই বললেন, একই ইউনিভার্সিটিতে পড়ে তারপরও যে তোমরা এতদিন একে অপরের সাথে আছো, এটা দেখি আমার বেশ ভালো লাগছে। সত্যি বলতে কি, আজকালকার কলেজের প্রেম ভালোবাসাগুলো তো দেখি সব ওই কলেজের চত্বরেই শুরু হয় আর কলেজ শেষের আগেই শেষও হয়ে যায়। তবে তোমরা কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছ। এর উত্তরে ঠিক কি বলা যায়? কিছু ভেবে না পেয়ে মুচকি মুচকি হেসে তারা লজ্জা পেয়েছে এমন ভাবটাই বোঝাতে চাইল। আর স্যারও তাই বুঝলেন। বুঝবার সাথে সাথে পরের প্রশ্নটা করেই ফেলেন, তা কবে বিয়েটা করলে দুজনে গোপনে? স্যারকে জানালেও না একবারও? এবার তো স্যারকে একটা কিছু উত্তর দিতেই হবে। তাই দুজনেই ভাবলো যে সত্যিটা বলে স্যারের ভুলটা ভাঙিয়ে দেবে। কিন্তু এমন সময় অনির্বাণ বাবুর ফোনে একটা ফোন আসায় সেই সত্যিটা জানানো থেকে তারা নিষ্কৃতি পেল। অনির্বাণ বাবুকে তারা বলতে শুনল, হ্যাঁ টিটি ধরেছে? আরে সে কি কথা, টিকিট তো আমার কাছে আছে। হ্যাঁ 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 আমি ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, ওনাকে দাঁড়াতে বলো। বলে অনির্বাণ বাবু আর দেরি না করে যাওয়ার জন্য তৎপর হলেন। শুধু যাওয়ার পূর্বে উনি ওনার ব্যাগ থেকে একখানি খুব সুন্দর কারুকার্য করা বাক্স তাদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, তোমাদের বিয়ের জন্য এই একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে। এতে ক্রিস্টাল বল আছে, তোমাদের ম্যাডাম সাথে করে পাঠিয়েছিল। ওকে ছাড়া এবারটায় যাচ্ছি তো, ও এসব খুব মানে। ক্রিস্টাল বল নাকি সৌভাগ্যের প্রতীক, তাই এটা আমি তোমাদেরকে দিলাম। হ্যাঁ, আমি আশীর্বাদ করি তোমরা সুখী হও, ভালো থাকো। তবে আমি এখন চলি, বুঝলে? ওদিকে আবার আমার সহকর্মী দুজনকে টিটিতে ধরেছে, ওদের টিকিট আবার আমার কাছেই আছে। আমারও এই S6 হবে। চলি, হ্যাঁ, ভালো থেকো।
কথা শেষ করে উনি আর দাঁড়ালেন না। অনির্বাণবাবু চলে গেলে পর তারা একে অপরের দিকে তাকিয়ে একবার বেশ জোর গলায় হেসে উঠল। সঙ্গে সঙ্গে আপার বার থেকে একজন বলে উঠল, ঘরে ভাব ভালোবাসা করার সময় পান না নাকি আপনারা? শান্তিতে একটু ঘুমোচ্ছি, ঘুমোতেও দেবে না, যত সব ফালতু লোকজন। বিড় করতে করতে প্যাসেঞ্জারটি ফের ঘুমিয়ে গেল। তখন আবার দুজনে ওরা মুখ টিপে হাসল। কি সব ঘটছে তাদের সাথে এ সত্যিই যেন অভাবনীয়। হাসি থামাতে শ্বেতা প্রথম অমৃতেন্দুকে বলল, আমরা তো নিজেদের অজান্তেই স্বামী স্ত্রী হয়ে গেলাম। হ্যাঁ, তাই তো দেখছি। মানে ভাবা যায় একটা ট্রেন জার্নিতে আর কত কি ঘটতে পারে বলুন। আচ্ছা, এমনটা কোন সাহিত্যিকের উপন্যাসেই হয়? কেন বাস্তবে হতে পারে না বুঝি? গল্প মানেই যে সব কল্পনাশ্রিত তার প্রমাণ আছে। সে তার কথার মাঝে এই প্রথমবার অমৃতেন্দু যেন একটু অন্যরকম সুর খুঁজে পেল। সেই সুরের 7টা ছন্দ যদি এক করে দেখা যায় তাহলে দেখা যাবে গানের অন্তরায় ভালো লাগার একটা অপ্রকাশিত আবেশ সৃষ্টি হয়েছে সেখানে। যাই হোক, অমৃতেন্দু থামল না। কথা চালিয়ে যাওয়ার জন্য প্রবল উৎসাহ সঞ্চয় করল মনে মনে। তারপর বলল, আমাদের মধ্যে কত মিল বলুন। হ্যাঁ, সে তো বটেই, মনের মিল তো বুঝলাম, কিন্তু অতীতের এমন মিল আমি তো ভাবতেই পারছি না। কথাটা বলে সেটা একবার নিজের স্মার্টফোনটা হাতে নিয়ে তাদের ইউনিভার্সিটির আর্ট ডিপার্টমেন্টের সমস্ত ইয়ারের ছাত্রছাত্রীদের একবার একটা ছবি তোলা হয়েছিল সেটা খুঁজে বের করতে লাগলো। আর খুঁজে পেয়েও গেল। ছবিটা পাওয়া মাত্র সে তার স্মার্টফোনটা অমৃতেন্দুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, চিনতে পারছেন? আরে, এটা তো আমাদের ডিপার্টমেন্টের একসাথে তোলা সেই ছবিটা। এবার বলুন তো আমি এখানকার মধ্যে কোনটা? অমৃতেন্দু ওই পুরনো ছবিটা দেখেও সে তাকে ঠিকই চিনতে পারল। এই তো, এইটা না? বাবা, আপনার তো তুখর দৃষ্টিশক্তি মশাই। হ্যাঁ, হবে না এত অপরূপ একজন। কথাটা বলতে গিয়ে নিজেকে সামলে নিল অমৃতেন্দু। তাই দেখে সে তার সঙ্গে সঙ্গে প্রশ্ন করে উঠল, কি বললেন? কই কিছু না তো, সত্যি করে বলুন। না না, বলতে চাইছিলাম যে কেন চিনব না। আচ্ছা, আপনি বলুন তো দেখি আমি কোনটা। সে তারও অমৃতেন্দুকে চিনতে একটুও দেরি হলো না। সে অমৃতেন্দুর ছবিতে তার মুখটার ওপর আঙুল রেখে বলল, এইটা তো? কি অদ্ভুত তাই না? একই কলেজে এতদিন পড়ে এলাম, অথচ কোনোদিন আমাদের আলাপটুকুও হলো না। হ্যাঁ, এতদিন পর এভাবে এখানে আমাদের পরিচয় হলো। হয়তো এভাবেই আমাদের হঠাৎ আলাপ হওয়ার কথা লেখা ছিল অনেক আগে থেকে। আপনি টেলিপ্যাথি মানেন? মানি না খুব একটা, তবে এখন থেকে মানতে বাধ্য হলাম। আর এটাও মানলাম যে সত্যিই আমাদের মধ্যে অনেক কিছু মিল রয়েছে। তবে শুনুন না, আর একটা মিল আছে নাকি, একটু মিলিয়ে দেখবেন নাকি? সম্মতি দিলুম, বলেই ফেলুন। আশা করি হতাশার কারণ হব না কেউই। এবার অমৃতেন্দু তার ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে কুয়াশার সামনে রাখল। আর বার করার সময় গোপনে সে একবার ফিঙ্গার ক্রস করে নিল। তারপর বলল, আমার ডায়েরি লেখার অভ্যেস আছে। আমি যেখানেই যাই সেখানেই পথে এই ডায়েরিটা কোনো কিছু স্পেশাল যদি আমার সাথে ঘটে তাহলে সেটা এখানে লিখে রাখি। শ্বেতা অমৃতেন্দুর ডায়েরিটা দেখে কিছু বলল না। আর অমৃতেন্দু ভাবল যে এটা হয়তো তাদের দুজনের মধ্যে মেলেনি, তাই মনে মনে কি আফসোস পুষতে যাবে কি শ্বেতা নিজের ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে এক গাল হাসি মুখে বলল, আজকের দিনটা না আমার কাছে সত্যি ভীষণ ভীষণ স্পেশাল। আর আপনার কাছে?
হ্যাঁ, আমার কাছেও। ক্রমে রাত বাড়ল। পাহাড়িয়া এক্সপ্রেস খাগড়াঘাট অতিক্রম করে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলল। আর এদিকে দুটো একই তড়িতে ভেসে যাওয়া মন খুঁজতে চাইছিল তাদের গন্তব্যকে। অমৃতেন্দু যত সে তাকে দেখছে আর জানছে, ততই যেন তার প্রতি মুগ্ধতায় হারাচ্ছে। তার মনটা চাইছে এই রাতে ট্রেন জার্নি, একসাথে কাটানো এই মুহূর্তগুলো যেন শেষ না হয়ে যায়। তাকে যে আরো অনেক কথা বলতে হবে এই মেয়েটির সাথে। ওদিকে শ্বেতাও অমৃতেন্দুকে কিছু গোপন কথা যেন বলতে চেয়েও বলে উঠতে পারছে না। অমৃতেন্দুর অন্তরাত্মা সেই মুহূর্তে হৃদয়ের খোলস ত্যাগ করে একবার ধরা দিতে চাইছে শ্বেতার কাছে, কিন্তু আবার ভয়ও পাচ্ছে যদি শ্বেতা তাকে স্বীকার না করে। তাই সে তার মনের কথাটা প্রথমে একটু দুঃসাহস দেখিয়ে জানবার চেষ্টা করল। কতগুলো প্রেমপত্র পেয়েছেন আপনি? সে তা আশা করেনি অমৃতেন্দু হঠাৎ এমন একটা প্রশ্ন তাকে করবে। তা হঠাৎ এমন প্রশ্ন? না, মানে সত্যি বলতে কি, আপনার মতো ডার্ক সাইডে সুন্দরী নারীর প্রেমে পড়বে না এমন পুরুষ খুঁজে পাওয়া তো মুশকিল। তাই অমৃতেন্দু কথাটা শেষ না করতে করতে সে তা হেসে উঠল আর হাসতে হাসতে তার দিকে ইশারায় বলল, থামুন থামুন, তার চেয়ে আপনি বলুন, আপনি জীবনে কতগুলো প্রপোজাল পেয়েছেন? আমার আবার প্রেমিকা। ইউনিভার্সিটিতে আমার সব কটা বন্ধুর কেউ না কেউ ছিলই, শুধু আমি এক চির সিঙ্গেলই রয়ে গেলাম। কেন, আপনার প্রেমে পড়া যায় না বুঝি? কই, আপনি ততক্ষণ সাথে রয়েছেন, পড়েছেন কি? কথাটা শুনে সে তার হাসি মুখটা লজ্জায় গোধূলির আকাশের মতো টকটকে লাল হয়ে উঠল। সে আঙুল দিয়ে কানের পাশ দিয়ে গালে নেমে আসা চুলগুলো কানের ওপরে তুলে নিজের লজ্জার ভাবটা আরো বেশি করে বুঝিয়ে দিতে চাইল অমৃতেন্দুকে। জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা হতে আরম্ভ করেছে, এ যেন তারই আভাস। আর সেটাই পেল অমৃতেন্দুর ব্যাকুল আত্মা। চোখ ফেরাতে পারছিল না সে তার দিক থেকে। এত ভালো লাগা যে কোনোদিন জন্মায়নি তার মনে। অমৃতেন্দুর তো তখন পা মাটিতে নেই যেন। আবেগের সমুদ্রে সে তখন এক বুক নোনা জলে ভাসছে। বলবার মতো ভাষা হারিয়ে গেছে তার শব্দ ভান্ডার থেকে। শ্বেতা, আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী রূপে দেখতে চাই। অন্তরের ভিতরের এই না বলা কথাটা যদি একবার শ্বেতা বুঝতো। চলুন একটা মজার খেলা খেলা যাক না হয়। প্রস্তাবটা শ্বেতার কাছে অমৃতেন্দু রাখলে পর শ্বেতা তার দিকে পুরোপুরি না তাকিয়ে খানিকটা বাঁকা চোখে তাকিয়ে মৃদু স্বরে বলল, কি খেলা বলুন আগে? আজ সবই যখন এমন আমাদের চিন্তার বাইরে ঘটছে, তাই আজ আপনার ডায়েরির পাতায় আমি কিছু লিখি আর আমার ডায়েরির পাতায় আপনি কিছু লিখুন, মানে যেটা মনে আসছে আর কি। এখন আমরা সেটা কেউই পড়ব না, যে যার গন্তব্যে পৌঁছে তখন পড়ব। রাজি? বেশ, এই নিন আমার ডায়েরি, আর আপনারটা দিন। ডায়েরি আদান প্রদানের সময় অমৃতেন্দুর আঙুলের সাথে শ্বেতার আঙুলের স্পর্শ হলো। এটাই যেন বাকি ছিল। আর মন তো ছোঁয়াছুঁয়ি হয়েইছে অনেক আগে। শ্বেতার ছোঁয়াতে অমৃতেন্দুর বুকে যেন আর্থকুয়েক হলো। প্রথম প্রেম এমনটাই হয়।
যার অনুভূতিগুলো অনেক সহজ সরল, বীজগণিতের অঙ্কের মতো সোজা সাপটা, পিথাগোরাসের উপপাদ্যের মতো জটিল অন্তত না। দুজনেই দুজনের ডায়েরিতে তাদের মনের কথাগুলো লিখে হাসি মুখে ডায়েরি বিনিময়ের সময় ফের তাদের স্পর্শ হলো। আর কেন জানি না, মনে হলো এবারের স্পর্শটা দুজনেরই ইচ্ছাকৃত। প্রেমে পড়লে মানুষের উৎকণ্ঠা এমনই একটু একটু করে বাড়তে থাকে পরস্পরের প্রতি। তারপর প্রায় একই সাথে দুজনেই দুজনের দিকে এক পলক চেয়ে প্রশ্ন করলো, কি লিখলেন? কি অদ্ভুত! সেই মুহূর্তে তাদের প্রশ্নটাও মিলে গেল। আর তাই দেখে দুজনেই আবার হাসল। সেই হাসির মধ্যে তখন যেন স্বয়ং ঈশ্বর বাস করছেন। পাহাড়িয়া এক্সপ্রেস নিজেও জানে না যে তার হৃদয়ের মাঝখানে দুটো অচেনা হৃদয়ের অজানা এক ভবিতব্যের গল্প শুরু হয়েছে মধ্যরাতের রূপকথার মতো। অমৃতেন্দুর মন তখন চাইছে এই সুন্দর মুহূর্তটাকে দু চোখে নিয়ে একটু ঘুমের দেশে স্বপ্নে ভেসে যেতে। স্বপ্নে হয়তো আরো অনেক বেশি কিছু পেতে পারে আছে, যা সে কল্পনাও করতে পারছে না। তাই সে তাকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, একটু ঘুমিয়ে নেওয়া যাক নাকি? সেটাও হাসি মুখে রাজি হলো সেই প্রস্তাবে। তার চোখ মুখের ভাষায় ফুটে উঠল এক আনকোড়া মুগ্ধতা। অমৃতেন্দু বুঝল এ মুগ্ধতা তারই, আর অন্য কিছুর জন্য হতেই পারে না। দুজনেই যে যার সিটে শুয়ে পড়ল। অমৃতেন্দু চোখ বন্ধ করে তার ওপরের বাড়তেই শুয়ে থাকা ব্যান্ডেলের মেয়েটার চিন্তায় বিভোর হয়ে পড়ল। আর ওদিকে মিডল বার্থের মেয়েটা তখন কানের এক পাশে হেডফোন গুঁজে তার প্রিয় গানটা চালালো অল্প ভলিউমে। রঙ্গিলা রঙ্গিলা রে মন, হারিয়ে যাব দূরে, রঙ্গিলা রঙ্গিলা রে মন, পাহাড়িয়া সুরে। পাহাড়িয়া এক্সপ্রেসে পাহাড়িয়া সুর যেন মিলে মিশে একাকার হয়ে গেছে জ্যোৎস্নাচ্ছন্ন রাত্রে। হঠাৎ যে বিশাল আওয়াজ, তার প্রবল বাঁধ ভাঙা জলোচ্ছ্বাস কানে এলো, তাতে ওরা বুঝল ট্রেন ফারাক্কা ব্যারেজ অতিক্রম করছে। দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ ঠিক মুখোমুখি দাঁড়িয়ে আছে, অথচ তাদের একুল ওকুল দেখতে না পেলেও এই ব্যারেজ তাদের জুড়ে দিয়েছে। অনির্বাণবাবু কি সত্যিই তাদের মধ্যেকার লক্ষ যোজন দূরত্ব কমিয়ে দিল শেষে? এই সব নানা প্রশ্ন তখন সে তার মনে ঘুরছে। ওদিকে এর ফাঁকে তাদের স্যারের দেওয়া সৌভাগ্যের প্রতীক ক্রিস্টাল বলটা রয়েই গেল সিটের এক কোণে। কিছুক্ষণের মধ্যে অমৃতেন্দুর চোখে গভীর নিদ্রা ঘনিয়ে এলেও সে তার চোখে ঘুম এলো না চিন্তায়। কিন্তু এই সময় একটা অদ্ভুত ঘটনা আচমকাই ঘটে গেল ওই কামরায়। খুট করে একটা শব্দ, নির্ঘুম সে তার কানে আসা মাত্রই সে চোখ খুলে দেখে একটা কালো মুখ তার চোখের সামনে দিয়ে নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। কি করছিল সে? কিছুই বুঝতে পারল না সেটা। অচেনা লোকটি আসলে তাদের পাওয়া স্যারের দেওয়া উপহারটা, মানে ওই ক্রিস্টাল বলটি চুরি করে নিয়ে গিয়েছিল। সে তার তবু কোনো মতে ঘুম এলোই না। সে ভীষণভাবে অস্থিরতা বোধ করছিল নিজেই নিজের মধ্যে। তাই সে বাধ্য হয়ে নিয়ম ভেঙে তার ব্যাগ থেকে ডায়েরিটা বের করে ফোনের নিভু নিভু আলোয় অমৃতেন্দুর লেখা কথাগুলো পড়ে ফেলল চট করে।
অমৃতেন্দু সেখানে লিখেছে, জানি না আমাদের এত মিল কেন। ঈশ্বর হয়তো চেয়েছিলেন, তাই আমাদের সাক্ষাৎ হয়েছে এভাবে। আর তোমার মনের ঈশ্বর যদি চান, তাহলে আমার মনের ঈশ্বরও তোমায় ফেরাবে না, এতটুকু বলতে পারি। কথাটা পড়ে সে তার মনটা অমাবস্যা রাত্রির মতো গভীর তুমুল অন্ধকারের মাঝে তলিয়ে গেল। তাকে যে ভোরে সূর্যের এক ফালি রোদ্দুর যখন অমৃতেন্দুর মুখের ওপর পড়ল, তখন তার দু চোখের পাতা থেকে ঘুম সরে যেতে সে বুঝল যে এতক্ষণ সে কোনো এক মনের মানুষের সাথে পাহাড়ের কোলে জীবনের সব থেকে আনন্দর মুহূর্তটা উদযাপন করছিল। তার চোখের ওপর সে তার মুখটা ভেসে উঠতে সে সিট ছেড়ে উঠে সবার প্রথমে মিডল বার্থে চোখ বাড়ালো। একবার সে তার ঘুমন্ত মুখটা দেখে সকালটা শুরু করতে চাইল, কিন্তু কোথায় সে যে সেখানে থাকবে না সেটা সে জানতই না। প্রথমে ভাবলো সে বুঝি ওয়াশরুমে গেছে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। সে তার ব্যাগ জিনিসপত্র কোনো কিছুই যে ছিল না সেখানে। যেভাবে পৃথিবীতে ভোর হওয়ার সাথে সাথে রোদ্দুর উঠবার পর প্রকৃতির বুক থেকে কুয়াশা মুছে যেতে থাকে, সেভাবেই সে তার অন্তর থেকেও শ্বেতা হরফে কুয়াশা তখন মুছে গেছে তার অজান্তেই। সে এভাবে যে হারিয়ে যাবে অমৃতেন্দু একবারও ভাবেনি সে কথা। আসলে জীবনে কোনো কিছুই যে ভেবে জেনে বুঝে হয় না, সবই অজানা, সবই ভবিতব্য। শিলিগুড়ি জাংশনে পাহাড়িয়া এক্সপ্রেস যখন থামল, তখন তার পা যেন ট্রেনের কামরা থেকে প্ল্যাটফর্মের মাটিতে পড়তে চাইছিল না। মনের মতো শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেন অসহ্য যন্ত্রণায় ভারী হয়ে এসেছিল তার। তবু কোনো মতে সে প্ল্যাটফর্মে নেমে চোখের জলের ঝাপটা দিয়ে একবার চেয়ারে বসে সে তাকে দেওয়া কথা মতো তার ডায়েরির পাতাটা চোখের ওপরে খুলে বসল। সে তা সেখানে লিখেছে, প্রথমে একটা মিথ্যে কথা দিয়ে শুরু করছি। আমাদের সবকিছু এক হলেও আমাদের গন্তব্য আলাদা। আমাকে নেমে যেতে হবে বারসইয়ে। আমার বাবা মা আমার জন্য পাত্র দেখেছে, আমি সেখানেই যাচ্ছি। ছেলেটা মন্দ না, কথা হয়েছে ওর সাথে আমার আগে, বিয়েটাও প্রায় ঠিকই বলতে পারো। কিন্তু তোমার সাথে আলাপ হওয়ার পর, তোমাকে জানবার পর আমি একটা মুহূর্তের জন্য একা ফিল করিনি। বিশ্বাস করো, তুমি সত্যিই একজন মনের মতো মানুষ। যদি আমাদের আগে দেখা হতো, তাহলে হয়তো অন্য কিছু একটা হলেও হতে পারতো। কিন্তু আমিও যে কথা দিয়ে দিয়েছি ওই ছেলেটাকে, কথা দিলে যে রাখতে হয়। তবু একটা কথা আমি জীবনে প্রথমবার দিয়েও ভাঙলাম, জানো। তোমার লেখাটা না পড়ার সাহস দেখাতে না পেরে লেখাটা পড়েই ফেললাম রাত্রে। আর এটা ভেবে সত্যি খুব কষ্ট হচ্ছে যে আমাদের অন্তরের ঈশ্বর একে অপরের এত কাছে এসেও এক হলো না শেষমেশ। পারলে আমায় ক্ষমা করে দিও। আর এই জার্নির স্মৃতিটা একটা মিথ্যে স্বপ্ন ভেবে ভুলে যেও না হয়। তোমার জন্য কোথাও গিয়ে
একটা জায়গা রয়ে গেল আমার এই হৃদয়ে। লেখাটা যখন পড়া শেষ করল, অমৃতেন্দুর ডায়েরির পাতাটা তার চোখের জলে ভিজে একাকার হয়ে গেছে। তার কানে তখন ভেসে এলো পাহাড়িয়া এক্সপ্রেসের হর্ন। শিলিগুড়ি ছেড়ে তখন পাহাড়িয়া তার শেষ গন্তব্য এনজেপির দিকে এগিয়ে যাচ্ছে, প্ল্যাটফর্ম ছেড়ে একটু একটু করে। আর বুকে করে নিয়ে চলে যাচ্ছে অসমাপ্ত একটা উপন্যাসের এক গুচ্ছ না লেখা পাতা। ট্রেনটার আস্তে আস্তে চলে যাওয়া দেখতে দেখতে অমৃতেন্দুর কয়েকটা প্রশ্ন মনের মধ্যে ঘুরতে থাকলো। কেন মেয়েটার সঙ্গে দেখা হলো তার? কেনই বা প্রফেসর কাটোয়া থেকে এই ট্রেনেই উঠে তাদেরকে স্বামী স্ত্রী ভাবলেন? কেনই বা সে অপরিচিত মেয়েটার প্রেমে পড়ে গেল এত তাড়াতাড়ি? কেনই বা সে পাহাড়িয়া এক্সপ্রেসে আসতে গেল? শ্বেতা নামের আদৌ কি কোনো মেয়ে কাল ট্রেনে উঠেছিল, নাকি সবটাই ঘুমের ঘোরের স্বপ্ন ছিল তার? এই সব প্রশ্নের একটা উত্তর সে তৎক্ষণাৎ পেল। হাতে ধরে থাকা ডায়েরিটা আলগা হতেই তা থেকে হঠাৎ একটা ভাঁজ করা পাতলা রুমাল আর ছোট্ট চিরকুট পড়ল মাটিতে। তাতে লেখা, দ্বিতীয়বার তোমার খাতা ব্যাগ থেকে বের করে লিখতে গেলে তুমি হয়তো উঠে পড়তে, তাই ভাবলাম আমার অস্তিত্বের প্রমাণ সহ আমার একটা চিরকুট রুমালে মুড়িয়ে তোমার ব্যাগে রেখে যাই। যেতে যেতে আর একটা কথা দেব তোমাকে, পরের জন্ম বলে যদি সত্যিই কিছু থেকে থাকে, সেজন্য তুমি আমার, আমি তোমার। ভালো থেকো, ভালোবাসা নিও, নিজের খেয়াল রেখো। কেমন? আজ আসি, পারলে আমায় ক্ষমা করে দিও। হে বন্ধু, বিদায়। চিরকুটটা পড়তে পড়তে তার একটা অদ্ভুত সুন্দর গন্ধ নাকে ভেসে এলো। গন্ধটা ছিল শ্বেতার রুমালের। এমন গন্ধ সে আগেও পেয়েছে, কিন্তু কোনো মানুষের থেকে নয়, তার বাড়ির নাইট কুইন গাছ থেকে, যা 6 মাসে 9 মাসে একবারই ফোটে এবং যত রাত বাড়ে তত সৌন্দর্য আর সুগন্ধ চারিদিকে মু মু করে। ভোরের আলো ফুটতেই সেই ফুলের সৌন্দর্য কমতে কমতে একসময় শেষে মারা যায়। হয়তো সেটাও তার কাছে নাইট কুইনের মতোই এসেছিল, ভোর হতেই নিঃশব্দে চলে গিয়েছে। বাস্তব যে বড় কঠিন, কঠোর, যেখানে কোনো স্বপ্নের জায়গা নেই। সে দেখল পাহাড়িয়া এক্সপ্রেসও কুয়াশাকে অনেক অনেক মাইল পিছনে ফেলে ক্রমশ দূর থেকে দূরে আলোর জগতে মিলিয়ে যাচ্ছে, একটু একটু করে।